আমাদেরকে একদম টাইট রুটিনে বেঁধে দেবো। এই রুটিনটা যদি মেনে চলো তোমার 95% আসতে পারবে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, দ্য রিয়েল গেম বিগিনস ফ্রম হিয়ার। আসল গেম শুরু হচ্ছে এখান থেকে। এই গেমে গেম ওভার করে রেখে দেওয়ার মতন ক্ষমতা তোমার আছে। যে প্ল্যানিং বলবো এই নিয়ম মেনে চললে গণিতে 95% পাওয়া থেকে কারোর বাবাও আটকাতে পারবে না, এটা চ্যালেঞ্জ রইল। এই 3 দিন পরেও 95% তুমি পাবে কি করে তার প্ল্যানিং আমরা এই ভিডিওর মধ্যে বলবো। এইটা হচ্ছে তোমাদের গেম প্ল্যান হওয়া উচিত। বাংলা পরীক্ষা শেষ, ইংরেজি পরীক্ষা শেষ, এইবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। দ্য রিয়েল গেম বিগিনস ফ্রম হিয়ার। আসল গেম শুরু হচ্ছে এখান থেকে। এই গেমে গেম ওভার করে রেখে দেওয়ার মতন ক্ষমতা তোমার আছে। যে প্ল্যানিং বলবো এই নিয়ম মেনে চললে গণিতে 95% পাওয়া থেকে কারোর বাবাও আটকাতে পারবে না, এটা চ্যালেঞ্জ রইল। তোমাদেরকে যে প্ল্যানিং আমি বলতে চলেছি সেই প্ল্যানিংটা প্রপারলি শুনবে এবং শেষ অবধি এই ভিডিওটাকে দেখবে। দেখলে যে প্ল্যানিংটা বলা হবে এই 3 দিন পরেও 95% তুমি পাবে কি করে তার প্ল্যানিং আমরা এই ভিডিওর মধ্যে বলবো। প্রথম কথা মনে রাখো, হাতে 3 দিন সময় থাকাটাই তোমাদের জন্য সব থেকে বড় পাপ। কি করে স্যার 3 দিন সময় দিয়েছে আমাদের তো ভালো? একদমই না। যদি আজকের পর কালকের পরীক্ষা হতো বা একদিন গ্যাপে পরীক্ষা হতো তাও ঠিক ছিল। এই যে হাতে 3 দিন সময় দিয়েছে, তুমি আমার কথা মিলিয়ে নিও, তোমার পড়তে ইচ্ছা করবে না। তোমার খালি মনে হবে থাকবে কালকে পড়বো, থাক পরের দিন পড়ে নেবো, থাক আবার তারপরের দিন আসলে মনে হবে তারপরের দিন পড়ে নেবো। যে দিনকে তুমি পড়বে বলে ঠিক করবে না, ঠিক সেই দিনকেই মনে হবে তারপরের দিন পড়ে নেবো। স্যার ও কি আছে স্যার, আজকে সবে তো এলাম, আজকে তো মাধ্যমিক দিয়ে এলাম, ইংরেজি পরীক্ষা ছিল, এখন আর ভাল লাগছে না, শরীরটা ল্যাদ লাগছে, এরকম করবে। কিন্তু না, এটা করা যাবে না। তুমি যখনই ক্লাস থেকে ইংলিশ থেকে ফিরেছো তুমি লক্ষ্য করে দেখো, তুমি মোবাইল নিয়ে বসে গেছো, নয়তো তুমি বাইরে ঘুরতে চলে গেছো, নয়তো তুমি গেম নিয়ে বসে গেছো, নয়তো তুমি অন্য কোনো না কাজ করছো। কিন্তু তোমার কি এই 2-3 দিনে সেইটা করার জন্য টাইম? একদমই না, কখনোই না। এই 2-3 দিন তোমাকে ইউটিলাইজ করতে হবে নিজেকে। এই 3 দিন হাতে সময় দেওয়াটাই তোমার কাছে সব থেকে বড় পাপ। আজকে যদি আগামীকাল পরীক্ষা হতো বা একদিন গ্যাপে পরীক্ষা হতো তুমি ঠিক পড়তে বসে দেখো, এখন না বসলেও সন্ধ্যেবেলা পড়তে বসে যেতে তুমি। কিন্তু এই যে গ্যাপটা দিয়ে দিয়েছে তোমার আর ভাল লাগবে না, ল্যাদ লাগবে। ঠিক আছে, তো তুমি একটা কাজ ভালো করে করো, যেটা বলছি সেটা শুনে চলো, মেনে চলো, তবে গিয়ে মাধ্যমিক পরীক্ষাতে রেজাল্ট ভালো হবে। তুমি কি মনে করো এই 3 দিন দিয়েছে তুমি 3 দিন পড়াশোনা করবে? কোনো দিন করবে না। আমার কথা মিলিয়ে নিও। যেদিনকে মাধ্যমিক দিতে যাবে তার আগের দিন রাতে আমাকে একটা টেক্সট মেসেজ করে জানিও যে হ্যাঁ স্যার আপনি কথাটা ঠিকই বলেছেন, যে এই 3 দিন গ্যাপ দেওয়ার কারণে আমার বেশি পড়া হয়ে ওঠেনি, এখন চাপে পড়ে গেছি, এখন প্রেসারে পড়ে গেছি, আপনার কথাটা অক্ষরে অক্ষরে লেগে গেছে। আমি চাই না সেটা তোমাদের সাথে হোক। অনেকে বলবে স্যার আপনি তাহলে কি চান যে আমরা না পড়ি? না, সেটার জন্যই তো এই ভিডিওটা বানানো। তোমাদেরকে একদম টাইট রুটিনে বেঁধে দেবো। এই রুটিনটা যদি মেনে চলো তোমার 95% আসতে বাধ্য। এবং পুরো প্রপার প্ল্যানিং স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছি কি করে পড়লে আর কিভাবে পরীক্ষার হলে কোশ্চেন পেপারকে অ্যাটেন্ড করলে তুমি ম্যাথসে 95% পেতে পারো। তুমি মিলিয়ে নিও আমার কথা, এই গ্যাপটাই তোমাকে ক্ষতি করবে। তুমি পরীক্ষার আগের দিন রাতে তোমার যা প্রেশার থাকবে না, তুমি মিলিয়ে নিও আমার কথা। ফাইনালের ঠিক মাধ্যমিক পরীক্ষা পরের দিন সকালে হবে, শনিবার দিন সকালে মাধ্যমিক পরীক্ষা। তুমি দেখবে শুক্রবার দিন রাতে মারাত্মক প্রেশার চলবে তোমার, এই শেষ হয়নি, ওই শেষ হয়নি, এইটা খুঁজছো, ওটা খুঁজছো, সেটা খুঁজছো, এখানে খাতা ওখানে খাতা, পাগল হয়ে যাবে সেদিনকে। মিলিয়ে নিও আমার কাছে আমার কথা। চলো আমি কথা না বাড়িয়ে আজকে দেখে নিই তোমার কি প্ল্যানিং এ এই টাইমে পড়া উচিত। এইটা হচ্ছে তোমাদের গেম প্ল্যান হওয়া উচিত। আজকে তুমি এসছো মাধ্যমিক পরীক্ষা দিয়ে, 2টো পরীক্ষা পরপর দিয়েছো, শরীর একটু ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, তুমি 2টো থেকে 6টা পর্যন্ত রেস্ট নাও, কোনো অসুবিধা নেই, রেস্ট নাও, কোনো অসুবিধা নেই। আজকের যে রাতটা 6টা থেকে 10টা বা 12টা যাই বলো না কেন তুমি, সেই টাইমে তুমি তোমার দুর্বল যে সাবজেক্টটা আছে সেই দুর্বল সাবজেক্টটাকে প্র্যাকটিস করো। হাতে সময়টা রয়েছে,
যে সাবজেক্টটা ভালো করে পড়া হয়নি, যে সাবজেক্টটা বেশি টাইম দিতে পারোনি, যে সাবজেক্টটা দুর্বল রয়েছে, যে সাবজেক্টটাতে উইক রয়েছে, বা যে জায়গাগুলো পড়লে ভালো হতো বলে মনে করছো, সেই দুর্বল সাবজেক্টটাকে আজকে রাতের মধ্যে প্র্যাকটিস করে ফেলো। আজকের অঙ্কতে বেশি কিছু করতে লাগবে না। এমসিকিউ আর এসএকিউ সারা বছর ধরে তো পড়েছো। পর্ষদের টেস্ট পেপারের দুটো সেট খুলবে, প্রথম সেটে যত এমসিকিউ আছে করে ফেলবে, এসএকিউ আছে করে ফেলবে, তারপরের সেটে যত এমসিকিউ এসএকিউ আছে করে ফেলবে। করতে হার্ডলি তোমার 1 ঘন্টা সময় যাবে, 1 থেকে 1.5 ঘন্টা সময় যাবে, এর বেশি যেতেই পারে না। 1 ঘন্টা হাতের সেপারেট রাখো। পর্ষদের সেটের প্রথম সেটের যে এমসিকিউ এসএকিউ, সেকেন্ড সেটের যে এমসিকিউ এসএকিউ, দুটো সেটের প্রথম দুটো সেটের যে এমসিকিউ এসএকিউ আছে, সেই দুটো সেটের এমসিকিউ এসএকিউ করে ফেলো, ব্যাস, আর কিছু লাগবে না তোমার কাছে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে পর্ষদের সেটের দুটো সেটের এমসিকিউ এসএকিউ তোমাকে আজকের রাতের মধ্যে কভার করতে হবে। দরকার হলে একটা কাজ করো, আগে এমসিকিউ এসএকিউ দুটো সেট করে নাও, নিয়ে তারপর তুমি তোমার দুর্বল যে সাবজেক্টটা, যেটা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নেই, সেটা পড়ো সারা রাত ধরে। ধরো তুমি 6টার সময় পড়তে বসলে, এমসিকিউ এসএকিউ দুটো সেট করলে, 7টা বাজলো বা 7:30 বাজলো, 7:30 পর থেকে রাত 12টা পর্যন্ত তুমি তোমার যে দুর্বল সাবজেক্টটা রয়েছে সেটা তুমি পড়লে। এভাবে পড়ো, প্ল্যানিং লাগাও। আগামীকাল 12 তারিখ সম্ভাব্য প্রশ্নের ম্যারাথন আসবে তোমাদের জন্য, আমি দাঁড়িয়ে করাবো ম্যারাথন। যে কোশ্চেন ম্যারাথনে দাঁড়িয়ে করাবো সেই কোশ্চেন কমন পাবে এবং সেই টাইপের কোশ্চেন আসবে। এটা হচ্ছে সম্ভাব্য প্রশ্নের ম্যারাথন। সম্ভাব্য প্রশ্নের, মাধ্যমিকের যে প্রশ্নগুলো আসতে চলেছে তার মোস্ট প্রবাবল প্রশ্ন, যেগুলো মাধ্যমিকের বোর্ড এবার টার্গেট করবে, সেই টাইপের কোশ্চেন করাবো। পুরো টাইপ তোমাদেরকে দেখিয়ে দেবো। যদি মেনে নিলাম নাম্বার কমন এলো না, মেনে নিলাম নাম্বার কমন এলো না, তবু ওই টাইপের প্রশ্ন কমন আসবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি। সম্ভাব্য প্রশ্নের ম্যারাথন নিয়ে, সম্ভাব্য প্রশ্নের ম্যারাথন নিয়ে আমি তোমাদের জন্য হাজির থাকব। সকালবেলা, কালকে সকালবেলা স্টার্ট হবে। মোস্ট প্রবাবল টাইম 11টা থেকে সকালবেলা, ঠিক আছে? মোস্ট প্রবাবল টাইম সকালবেলা 11টা থেকে সম্ভাব্য প্রশ্নের ম্যারাথন করাবো। যা করাবো তাই কমন পাবে, গ্যারান্টি দিচ্ছে সোমনাথ স্যার। টাইপ ওর মধ্যে থেকেই থাকবে। আমাদের আগের ম্যারাথন আর এই ম্যারাথন যদি দেখে থাকো, টাইপ ওর মধ্যে থেকেই থাকবে কোশ্চেনে, এটুকু গ্যারান্টি দিচ্ছি আমি। রাত্রির বেলা তুমি, সকালবেলা আমি ম্যারাথন করাবো, রাত্রিবেলা তোমার ফাঁকা হয়ে যাচ্ছে। রাত্রিবেলা তুমি বীজগণিত করবে। তোমার বীজগণিতের যতগুলো চ্যাপ্টার আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, করণী, ভেদ, 4টে চ্যাপ্টার করবে ভালো করে। আর আবার পর্ষদের সেটের 3rd সেট এবং 4th সেট, পরের যে দুটো সেট থাকলো সেই সেটে শুধু এমসিকিউ এসএকিউ প্র্যাকটিস করো। পর্ষদের সেটের এমসিকিউ এসএকিউ প্র্যাকটিস করো 3rd সেট এবং 4th সেট। প্রথম দিনে দুটো সেট করেছো, তারপর দিন আবার দুটো সেট করলে। এমসিকিউ এসএকিউটাকে প্র্যাকটিস করো, 1 ঘন্টা যাবে। দরকার হলে আগে এটা করে নাও, নিয়ে বীজগণিত করো, তাহলে তোমার টাইম বেঁচে যাবে, তুমি দুটোই করে উঠতে পারবে। 13 তারিখ চলে আসো। 13 তারিখ সকালবেলা পরিমিতি আর পাটিগণিত করবে, শুধু পরিমিতি আর পাটিগণিত করবে, দুটো বড় বড় জায়গা। আর একটা মাত্র সেটের এমসিকিউ এসএকিউ আগে একটা প্র্যাকটিস করে নেবে। একটা সেটের এমসিকিউ এসএকিউ প্র্যাকটিস করেই পরিমিতি আর পাটিগণিত শুরু করবে। বা এরকম করতে পারো, আগে পরিমিতি করে নিলে, তারপর একটা সেটের এমসিকিউ এসএকিউ করলে, তারপরে সেটে গিয়ে আবার হচ্ছে পাটিগণিত প্র্যাকটিস করলে, দেখবে তোমার একটা ফুল রিভিশন হয়ে যাবে দারুণ ভাবে। এমসিকিউ এসএকিউ এই কারণে প্র্যাকটিস করাচ্ছি, তোমার 36-এ 36 থাকে পরীক্ষাতে, 36-এ 36 পাবে তুমি ওখান থেকে। 13 তারিখের রাত্রিবেলা ত্রিকোণমিতি প্র্যাকটিস করো। আর পাটিগণিতের যদি কিছু বাকি থেকে থাকে, পাটিগণিতের 3টে চ্যাপ্টার আছে, ধরো সকাল এই দিনকে সকালবেলা দুটো করলে, রাত্রিরে একটা করে দিলে, হয়ে গেল। আর ত্রিকোণমিতি তুমি কি করলে, ত্রিকোণমিতি তুমি হচ্ছে করলে পুরোটা ফুল প্র্যাকটিস, হাইট অ্যান্ড ডিস্টেন্স বলো বা যে কটা চ্যাপ্টার আছে সব কটা প্র্যাকটিস করো। আর এমসিকিউ এসএকিউর ফের দুটো সেট করো। তাহলে এখানে দুটো সেট করেছো, এখানে দুটো 4 নাম্বার সেট হলো, এখানে 5 নাম্বার সেট হলো, এখানে 6 আর 7, 6 নাম্বার সেট আর 7 নাম্বার সেট শুধু কোশ্চেন ব্যাংক থেকে বা তোমার পর্ষদের যে টেস্ট পেপার আছে সেখান থেকে জাস্ট খালি প্র্যাকটিস করো। পর্ষদের টেস্ট পেপার থেকে ফের দুটো সেট করো, 6 নাম্বার 7 নাম্বার সেট হয়ে গেল। তারপরের দিন 14 তারিখে রাশিবিজ্ঞানের এমসিকিউ, রাশিবিজ্ঞান করবে, জ্যামিতি করবে, আবার ফের এমসিকিউ এসএকিউ করবে, ফের এমসিকিউ এসএকিউ করবে রাশিবিজ্ঞানের জ্যামিতি করবার পর। তাহলে এখানে মনে করো তুমি একটা সেট করলে, তা তোমার 8টা সেট হলো। আর সেই দিনকে রাত্রিরে তুমি 3টে সেট করবে, তোমার টোটাল 11টা সেট হবে এমসিকিউ এসএকিউর। মানে কারোর বাপেরও ক্ষমতা নেই তোমার এমসিকিউ এসএকিউতে 36-এ 36 পাওয়া থেকে আটকানো, কারণ তুমি 36-এ 36 পাওয়ার মতন জায়গা তৈরি করে নিচ্ছ। তুমি 10টার বেশি সেট করছো এই প্ল্যানিং এ চলে, 10টার বেশি সেট, টেস্ট পেপারে 10টার বেশি সেট করছো। তুমি মিলিয়ে নিও, ওই টাইপের মধ্যেই তোমার প্রশ্ন মাধ্যমিকের পরীক্ষাতে আসবে। এবং তোমাকে যা গোটা বইয়ের রিভিশন সেকশন ওয়াইজ ধরে ধরে
এই 14 তারিখের ভেতর শেষ করে ফেলতে হবে। 14 তারিখের ভেতর তোমাকে পুরো রিভিশন করে শেষ করতে হবে। বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, রাশিবিজ্ঞান সব করে শেষ করে ফেলতে হবে। কবের মধ্যে করতে হবে? 14 তারিখের সকালবেলার ভেতর যা করার করতে হবে। রাত্রিবেলাতে একবার গোটা বইটাকে আমি রিভিশন মারবো। আর টেস্ট পেপারের দুটো এমসিকিউ বা দুটো থেকে তিনটে এমসিকিউ সেট, এসএকিউ সেট করব। পরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠবো, গোটা বইটাকে একটা ওয়ান শট রিভিশনের মতন রিভিশন মারবো, ওয়ান শট রিভিশনের মতন রিভিশন। আমি শুধুমাত্র সেই জায়গাগুলোকে দেখবো যে জায়গাগুলো আমার অসুবিধা হচ্ছে। মানে যেদিনকে 15 তারিখ সকালবেলা, যেদিনকে মাধ্যমিক দিতে চলেছো, সেদিনকে ফুল বুকটাকে একবার ফুল রিভিশন মারবে। শুধুমাত্র সেই জায়গাগুলো দেখবে যে জায়গাগুলোতে তোমার পরীক্ষার সময় প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলোকে দেখবে ভালো করে। আর জ্যামিতির উপপাদ্য দেখে নেবে, যে উপাদ্যগুলো আমি বলেছি ইম্পর্টেন্ট। সম্পাদ্য দেখে নিলে, দুটো একটা করে জ্যামিতি এর সম্পাদ্য প্র্যাকটিস করে ফেললে, প্রয়োগের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে ফেললে সকালবেলা উঠে। প্রয়োগ জ্যামিতি এখানে প্র্যাকটিস করে নেবে, 14 তারিখে সকালবেলাতে এগুলো প্র্যাকটিস করে নেবে। আমি জ্যামিতিকে এই কারণে এই জায়গাতে রেখেছি, কারণ জ্যামিতি যদি এই সব জায়গা করো তাহলে তুমি এই দুদিনে ভুলে যাবে জ্যামিতি। আর এইখানটাতে জ্যামিতি প্র্যাকটিস করলে তোমার মনে থাকবে পুরো জ্যামিতি। রাশি বিজ্ঞানের প্রসেসগুলো মনে থাকে না মানুষের, সূত্রগুলো তুমি এই সময় করলে পরের দিন সকালবেলা পারবে পরীক্ষা দিতে। যে যে জিনিসগুলো ভুলে যাচ্ছ, মেনলি যে যে জিনিসগুলো ভুলে যাচ্ছ, সেইটাই সকালবেলাতে ফুল বুক রিভিশন মারবে। যে জিনিসগুলো মেনলি ভুলে যাচ্ছ তুমি, বা যে জিনিসগুলো করতে তোমার অসুবিধা হয়, বা যে অঙ্কগুলো আটকায়, সে অঙ্কগুলো রিভিশন মারবে। এই পুরো দুবার রিভিশন মারবার পর, এখানে দেখো একবার রিভিশন হচ্ছে, এখানে দেখো একবার রিভিশন হচ্ছে, দুবার রিভিশন হচ্ছে, এখানে দেখো একবার রিভিশন হচ্ছে, 3বার রিভিশন দিয়ে যাবো আমরা মাধ্যমিক। 3বার রিভিশন দিয়ে যাবো, সেটা দেবো এক একটা কোশ্চেনকে জাস্ট। নেক্সট চলে আসবো এইখানে মাধ্যমিকের কোশ্চেন পেপার তুমি যখন হাতে পাবে, কোন স্টাইলে সলভ করা উচিত আমি বলছি। যে টেকনিকটা বলছি তুমি একটা সেট ওই স্টাইলে বাড়িতে সলভ করে যাবে, অ্যাটলিস্ট বাড়িতে একটা সেট ওই স্টাইলে সলভ করে যাবে যে স্টাইলে বলছি। সবার আগে মাধ্যমিকের কোশ্চেন পাওয়ার পর একটা কথা মাথায় রেখে চলো, তোমাদের মাধ্যমিকের প্রশ্নতে এমসিকিউ এবং এসএকিউ তোমার নাম লেখার পরেই প্রথম দুটো বা তিনটে পেজের মধ্যে, মানে প্রথম পেজগুলোতে, ফ্রন্টের পেজগুলোতে তোমাকে এমসিকিউ বা এসএকিউ করতে হবে। আমার এই কথাটা ভালো করে শোনো, এমসিকিউ এসএকিউ কিন্তু মাধ্যমিকের যে রুল, বোর্ডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এমসিকিউ এসএকিউ কিন্তু পরের সেটে করা যাবে না, পরের দিকে করা যাবে না। দেখবে যে তোমাদের কোশ্চেন পাওয়ার পর কোশ্চেনের উপর লেখা থাকবে এই কথাগুলো, ঠিক আছে? যদি না লেখা থাকে একবার ভালো করে পড়ে নেবে, বা যে টিচার যিনি গার্ড দিচ্ছেন তাকে একবার জিজ্ঞাসা করে নেবে। যে মাধ্যমিকের প্রশ্নের নিয়ম হচ্ছে যে মাধ্যমিকের অঙ্কের যে এমসিকিউ এসএকিউ গুলো থাকে, সেগুলো মানে যে উত্তরপত্র, আমার উত্তরপত্রের প্রথম দিকে থাকবে, উত্তরপত্রের প্রথম দিকে থাকবে। তা আমি কি করব, প্রথমে কিছু পেজ আমি ছেড়ে দেবো, কিছু পেজ আমি ছেড়ে দেবো, আমি দরকার নেই 4-5টা পেজ আমি ছেড়ে দেবো। যে কটা পেজ আমার লাগতে পারে আমি একটা বাড়িতে বসে একবার প্র্যাকটিস করে দেখবো। ওই জন্যই বললাম এমসিকিউ এসএকিউ সেট বাড়িতে বসে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবে ঘরে বসে যে কটা পেজ তোমার লাগছে, চোখের আন্দাজে তুমি বুঝে যাবে। আর মাধ্যমিকের সাইজের, মানে কত সাইজের খাতা হয় সেটা তো তুমি জানো, দুটো পরীক্ষা দিয়ে নিয়েছো, তো তুমি জানো কোন সাইজের খাতা হয়। তো তুমি কি করবে, আমিও ঠিক এই স্টাইলই করেছিলাম। আমি বাড়িতে একটা সেট বা দুটো সেটের এমসিকিউ, আমি দেখো 11টা সেট এমসিকিউ এসএকিউ প্র্যাকটিস করিয়েছি তোমাকে বাড়িতে। এবার তুমি কি করবে, তুমি ঘরে বসে না, ঘরে বসে তুমি সবার আগে কি করবে, ওই এমসিকিউ এসএকিউ যে সেটগুলো আছে সেটাকে একটুখানি প্র্যাকটিস করো খাতার মধ্যে বসে। করলে তুমি বুঝে যাচ্ছ যে তোমার খাতার কটা পেজ লাগছে এমসিকিউ এসএকিউ করবার জন্য, কটা পেজ লাগছে। তুমি যেই বুঝে গেলে, মাধ্যমিকের প্রশ্নপত্র পাওয়ার পর ওই কটা পেজ তুমি ছেড়ে দাও, ওই কটা পেজ তুমি ছেড়ে দাও, দিয়ে তারপরের পেজ থেকে তুমি স্টার্ট করো। ডাইরেক্ট মাধ্যমিকের কোশ্চেন পাবে, পেপারটা উল্টে দেবে, ডাইরেক্ট কোশ্চেনটা পাবে, কোশ্চেন পেপারটা উল্টে দেবে, দিয়ে কোথায় উপপাদ্য সম্পাদ্য আছে খুঁজবে, 9-11 দাগে পেয়ে যাবে, 11 দাগে বা 9 দাগে পেয়ে যাবে। আগে উপপাদ্য আর আগে সম্পাদ্য করে নেবে। অনেকে সম্পাদ্য লাস্টে করে, কোনো দিন করবে না। এই ভুলটা করতে গিয়ে আমি ফেসে গেছিলাম, সম্পাদ্য লাস্টের দিকে করতে গিয়ে আমি ফেসে গেছিলাম। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সম্পাদ্য কোনো দিন লাস্টে করবে না। কেন করবে না বলো তো? ধরো সম্পাদ্যতে একটা 5 সেন্টিমিটার মাপ নিতে হবে, কি 2.5 সেন্টিমিটার মাপ নিতে হবে। এবার তোমার ধরো তাড়াহুড়ো, মানে হয়তো 10 মিনিট বাকি পরীক্ষার, কি 15 মিনিট বাকি পরীক্ষার, তখন তাড়াহুড়ো করে এরকম ভাবে কম্পাস বসাতে যাবে, এভাবে স্কেল বসাতে যাবে, কম্পাস বসাতে যাবে, মাপ উল্টো পাল্টা হয়ে যাবে। তাড়াহুড়োর চক্করে সম্পাদ্য হয় না, গন্ডগোল হওয়ার চান্স বেশি থাকবে। তাই জন্য সম্পাদ্য উপপাদ্য কোনো দিন পরীক্ষাতে লাস্টে করবে না। হাতে যখন সময় থাকে তখন সম্পাদ্য আর উপপাদ্য করে নাও। সম্পাদ্য তোমার কমনই পড়বে, ওই মধ্য সমানুপাতি আর অন্তর্বৃত্ত অঙ্কন ওর মধ্যে থেকেই থাকবে। আমি বলে দিয়েছি, এর আগে সাজেশন দিয়েছি আমি। তো জাস্ট সিম্পল একটা কাজ করো, মানে প্রথমেই সম্পাদ্যটাকে আগে ভালো করে খাতার মধ্যে করে নাও, ছবি টবি এঁকে অন্তর্বৃত্ত আঁকা হোক বা মধ্য সমানুপাতিটাকে অ্যাটেন্ড করবার চেষ্টা করো, যেহেতু ওটা সহজ থাকে, তাহলে ওটা আগে খাতার মধ্যে করে নাও। দেন তোমার উপপাদ্য যেগুলো আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি, মেনলি ওই উপপাদ্যগুলোই আসার চান্স আছে, তো উপপাদ্যগুলোকে করে নাও।
কারণ অনেকের উপপাদ্য মনে থাকে না শেষ অবধি, তো পরে গিয়ে আর লিখতে পারবে না। এইসব কোশ্চেন, এত কোশ্চেন করবার পর উপপাদ্য পুরো মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আউট হয়ে যাবে। আমি যে প্ল্যানিং এ বলছি, আমি কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে করে এসেছি, আমি নিজে ফিল করেছি, আমি নিজে কিছু ব্যর্থতার মধ্যে দিয়ে গেছি, আমি নিজে কিছু প্রবলেম ফেস করেছি। আমি তোমাদের আগে মাধ্যমিক দিয়েছি, টেস্ট পরীক্ষা দিয়েছি, ফাইনাল এক্সাম দিয়েছি, সেখানে আমি ফেলিয়ার ও শিখের সামনাসামনি হয়েছি। তো সেগুলোর থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার ব্যাড এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আগে থেকে গাইড করছি যাতে তোমরা সেই ভুলটা না করো। আমি আমার টেস্টের পরীক্ষার সময় আমি আমার এই সম্পাদ্যটাকে আমি পরে করেছিলাম, আমি সম্পাদ্য মেলাতে পারিনি পরীক্ষার সময়, আমি সম্পাদ্য মেলাতে পারিনি, কারণ আমার শেষ মুমেন্টে আমি তাড়াহুড়ো করে হাত কাঁপছিল, আমি মেলাতে পারিনি সম্পাদ্য। তো আমি সেই ভুলটা যেটা করেছি সেটা না তোমরা না করো, সেই জন্য আমি শেখাচ্ছি তোমাদেরকে। যে মানুষ লাইফে ফেলিয়ার হয়, যে মানুষ লাইফে নিজে একটা ব্যর্থতার মধ্যে দিয়ে আসে, সেই উত্তম শিক্ষক হয়। যেমন আমি সেই ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছি, আমি সেই ফেসটাকে অনুভব করেছি। তুমি পৃথিবীর যে কোনো টপ টিচারকে দেখে নাও, সেই ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছে। তুমি নিশ্চয়ই চাক দে ইন্ডিয়া সিনেমাটা দেখেছো শাহরুখ খানের, দেখবে শাহরুখ খান ওখানে যখন ফাইনাল এক্সামটা, মানে যখন ফাইনাল যে গোলটা করতে যাবে না, পাকিস্তানের এগেনস্টে খেলা ছিল, একদম সিনেমার প্রথমেই দেখাবে শাহরুখ খান শটটাকে মারবে, পেনাল্টিটা পাবে, শটটাকে মারবে, আর গোল পোস্টের বাইরে দিয়ে মানে বলটা চলে যাবে হকিতে। তখন কি হবে, বলটা যেই গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেল, ইন্ডিয়ান টিম কিন্তু হেরে গেল, ইন্ডিয়ান টিম কিন্তু হেরে গেল, এবং সেটার ব্যর্থতার দায় পুরোপুরি ওর মাথার উপর এসে পড়লো। ও ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছিল বলে পরবর্তীকালে ইন্ডিয়ান ওমেন্স টিমের সব থেকে বেস্ট কোচ ওই হয়েছিল। তুমি দেখেছো তারপরে ইন্ডিয়ান ওমেন্স টিম কিভাবে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তুমি দেখেছো। রাহুল দ্রাবিড় ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছিল, উনি খুব ভালো ব্যাটসম্যান ছিলেন, কিছু ফেলিয়ারের মধ্যে দিয়ে গেছিল, শেষ মোমেন্টে তাকে খেলা ছাড়তে হয়। এবং তুমি লক্ষ্য করে দেখো, সেই প্লেয়ারই আমাদের কিন্তু ইন্ডিয়ার যে আন্ডার 19-এর যে ক্রিকেট টিম আছে তাকে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল। রাহুল দ্রাবিড়ের আন্ডারে, কোচ যখন রাহুল দ্রাবিড় ছিল, তার আন্ডারে কিন্তু ইন্ডিয়ার কিন্তু কি হয়েছিল, ইন্ডিয়ার ক্রিকেট টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আন্ডার 19 তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। কিন্তু রাহুল দ্রাবিড়ও কিন্তু দেখো, চিন্তা করে দেখো, 2003 সালে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হারে, তারপরেও ইন্ডিয়া 2007 সালে ওয়ার্ল্ড কাপ হারে, ঠিক আছে। তো ফেলিয়ারের মধ্যে দিয়ে গেলে সে সব থেকে ভালো, নিজে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো যাতে তার ছাত্র বা তার ছাত্রী তারা যাতে না করে, সে ভালো গাইড করতে পারে। তুমি পৃথিবীর যে কোনো টপ মোস্ট পজিশনে থাকা ব্যক্তিকে দেখে নাও, সে নিজে যে ফেলিয়ারগুলোর মধ্যে দিয়ে গেছে, সেই ফেলিয়ারগুলো না বুঝলে আমি কোনোদিন তোমাকে ভালো উপদেশ দিতেই পারবো না। তা আমি তোমাকে সবসময় বলবো, তুমি উপপাদ্য বা উপপাদ্য তুমি ভুলে যাবে। যদি আগে এইসব প্রশ্ন করা শুরু করো, উপপাদ্য তুমি ভুলে যাবে, তোমার মাথায় থাকবে না উপপাদ্য, তুমি পারবে না উপপাদ্য করতে। এতগুলো কোশ্চেন করবার পর উপপাদ্যর কিছু টেকনিক তুমি ভুলে যাবে, মাথায় পড়বে না, বিবৃতি মনে পড়বে না, হয়তো কোনো জায়গায় প্রমাণ মনে পড়বে না, কোথায় কি ছবি এঁকেছো মনে পড়বে না। কোশ্চেন পাবে, আগে সবার আগে উপপাদ্য আর সম্পাদ্য করে ফেলবে সবার আগে। আর এই এমসিকিউ এসকিউ করবার জন্য জায়গা রেখে দেবে 5-6 পেজ। কত পেজ লাগছে সেটা তুমি বাড়িতে যখন এমসিকিউ সেটগুলো সলভ করবে, তখন তুমি একটু পেজগুলো গুনে নেবে, কটা পেজ আমার লাগছে সেই পেজগুলো একটু গুনে নেবে জাস্ট একটু। আর কখনোই পরীক্ষার হলে এমসিকিউ এসকিউ দিয়ে আগে স্টার্টিং করবে না, কারণ এমসিকিউ এসকিউর কোশ্চেন যেহেতু ছোট মার্কসের থাকে, ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে দেয়। তো সেই ক্রিটিক্যাল কোশ্চেন চিন্তা করতে, ভাবতে, করতে করতে দেখবে তোমার সময় খেয়ে যাবে, তুমি পরীক্ষার কোশ্চেন টাইমের মধ্যে অ্যাটেন্ড করতে পারবে না, শেষ করতে পারবে না সময়ের মধ্যে। তাই কোনোদিন এমসিকিউ এসকিউ নেভার, আমি বারণ করবো, এমসিকিউ এসকিউ আগে করতে না, পেজ ছেড়ে রাখো, পরে করবো, ঠিক আছে। আচ্ছা, চলে আসবো উপপাদ্য সম্পাদ্য করবার পর 6-এর দাগে দেখবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পাবে, একটা অঙ্ক মতো পাবে, করে ফেলবে, 3 মার্কস উঠে যাবে। এখান থেকে 7-এর দাগে করণীয় আর ভেদ পাবে, একটা অঙ্ক মতো পাবে, করে ফেলবে। অনুপাত সমানুপাত পাবে, করে ফেলবে, ঠিক আছে। দেখবে এখান থেকে এই অঙ্কগুলো যখন করবে, 10 এখানে, 3 13, 3 16 আর 3 হচ্ছে 19, দেখো 19 নাম্বার উঠে গেল। ত্রিকোণমিতি করবে, ত্রিকোণমিতি থেকে একটা 5 আর দুটো 3, মানে 6, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 19 হচ্ছে 30। তুমি জাস্ট এই লাইনটাকে সলভ করবার পর তুমি দেখো তোমার হচ্ছে 30 নাম্বারের মতন তোমার উঠে গেল, 30 মার্কসের মতন তোমার উঠে গেল। আর যখনই 30 মার্কস উঠে যাবে, তোমার মনে কনফিডেন্স এসে যাবে যে আমি তো সব অঙ্ক পরপর পাচ্ছি। ওই জন্য আগে তোমাকে ইজি অঙ্কগুলোকে আগে তোমাদেরকে দিয়ে করে যাচ্ছি। কারণ তুমি যদি আগে কঠিন অঙ্ক ধরে বসো যে ঠিক আছে ইজি অঙ্ক তো আমি পারবো, অনেকে এই মেন্টালিটি নিয়ে চলে যে হ্যাঁ আমি তো ইজি অঙ্ক পেরে যাবো, কোনো ব্যাপার না ভাই, আগে কঠিন অঙ্কগুলো করে নি। আর এই কঠিন অঙ্কগুলো করতে গিয়ে যখন দুটো অঙ্ক আটকে যাবে, পুরো কনফিডেন্স ডাউন হয়ে যাবে, সারা বছরের পরিশ্রম একদম পানিতে, সারা বছরের পরিশ্রম পানিতে, পুরো কনফিডেন্স ডাউন।
কোনো দিন ওইভাবে অ্যাটেন্ড করবে না পরীক্ষার কোশ্চেন। পরীক্ষার কোশ্চেন সবার আগে উপপাদ্য সম্পাদ্য করবে, যেটা সব থেকে তুমি ভালো পারবে। তো আবার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা যেটা 3 মার্কসের কোশ্চেন পড়বে, এটা 3 মার্কসের কোশ্চেন পড়বে, এটা 3 মার্কসের, এটা 3 মার্কসের কোশ্চেন পড়বে, এটা করে ফেলবে। এবার স্যার যদি বাই চান্স উপপাদ্য কমন না আসে, অনেকে ভয় পাচ্ছে স্যার উপপাদ্য যদি কমন না আসে, স্যার কমনের আশায় থাকে, শেখে না তো উপপাদ্য, উপপাদ্য তো শেখে কমজন। যে উপপাদ্য যদি অন্য কিছু আসে আমি যে বানিয়ে লিখতে পারবো সেইটুকু ক্ষমতা তো তৈরি হয়নি বেশিরভাগ জনের। তো কমন যদি না আসে, আগে আমি সম্পাদ্য করে নেব, নিয়ে তারপরে এই পদ্ধতিতে চলবো, এই পদ্ধতিতে চলবো। সম্পাদ্য হয়ে গেছে, এটা 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 চলবো, উপপাদ্যর কথা আমি ভুলেই যাব, পরে দেখা যাবে, লাস্টে দেখবো। তারপরে 15 দাগে চলে আসবে ত্রিকোণমিতি করবার পর রাশিবিজ্ঞান করবে, রাশিবিজ্ঞান হয়ে গেলে পরিমিতি করবে। পরিমিতিকে দেখো রাশিবিজ্ঞান অবধি তোমার সহজ সবকিছু, তারপর পরিমিতিটা একটু কঠিন লাগে অনেকের। তারপর পরিমিতি হয়ে গেলে পাটিগণিত করবে, তারপর 2 মার্কসের কোশ্চেনগুলোকে করবে যেগুলো 4 দাগে থাকে সেগুলো করবে, আর তারপরে লাস্টে এমসিকিউ এসিকিউ করবে এবং একদম শেষে প্রয়োগ করবে, কারণ প্রয়োগে তোমার আটকানোর চান্স আছে। এই যে রুটটা আমি বানিয়ে দিয়েছি, এই রুটটা তুমি একটুখানি স্ক্রিনশট মেরে নাও, আমি সরে যাচ্ছি। এই রুটটা তুমি স্ক্রিনশট মেরে নাও, মেরে নিয়ে তুমি এই রুটে চলো, তুমি দেখবে যে তোমার পরীক্ষার কোশ্চেন সব থেকে বেস্ট ভাবে তুমি সলিউশন করতে পারবে, সব থেকে কম সময়ে সব থেকে বেস্ট ভাবে। অন্যান্য স্টুডেন্টরা যখন পরীক্ষার কোশ্চেন পুরোপুরি অ্যাটেন্ড করতে পারবে না, বা অনেকে দেখবে পরীক্ষা হলে বেরিয়ে বলবে আমার জানা কোশ্চেন ছিল কিন্তু আমি করে উঠতে পারলাম না সময়ের অভাবে। অনেকে বলবে জানা কোশ্চেন ছিল কিন্তু মেলাতে পারছিলাম না, তার জন্য পুরো পেপারটা অ্যাটেন্ড করতে পারিনি। তারা অন্য পদ্ধতিতে চলবে, তারা পুরো প্রশ্ন যেরকম ভাবে থাকে সেরকম পরপর যাবে, সেটাই ভুল হবে। তোমার করা উচিত এইভাবে। এবার মনের মধ্যে এই প্রশ্ন যাক যে স্যার এমসিকিউ এসিকিউর কটা পেজ ছাড়বো সেটা আমি বুঝতে পারছি না। আমি ওই জন্য বারবার বলছি, তুমি বাড়িতে যখন কোশ্চেন পেপারটাকে করবে না, বাড়িতে যখন তুমি কোশ্চেন পেপারটাকে ভালো করে স্টাডি করছো বা কোনো কোশ্চেন সেটগুলোকে পরপর করছো, তুমি দেখো না তোমার কটা পেজ লাগছে খাতায়, সেই কটা পেজ ছাড়ো। যদি কম পেজ ছেড়ে ফেলি কি করবো? তো প্রথমত আমি একটা কথা বলবো, কম পেজ ছাড়বে না, একটু বেশি করে পেজ ছেড়ে রাখো, না হলে তোমার যত পেজ লাগছে তার থেকে 1-2 পেজ বেশিই ছাড়ো, অসুবিধা কিছু নেই। তো তুমি মোটামুটি এত দূর অবধি করবার পর যদি বুঝে যাও যে না আমার এখন সবকিছু পারছি, আমার কনফিডেন্স এসে গেছে, আমি বুঝতে পারছি, একটু প্ল্যানিং এ চেঞ্জ করবে। যদি এতদূর পর্যন্ত আসার পর যদি বুঝতে পারো যে হ্যাঁ আমি সব পারছি, বুঝে গেছি, হচ্ছে, আর আমার আটকানোর চান্স নেই সেরকম, তখন না একটু এমসিকিউ এসিকিউ যে প্রথম দিকে 4-5 পেজ ছাড়া ছিল বা যে কটা পেজ তোমার লাগছে ছাড়া ছিল, সেখানকার এমসিকিউ এসিকিউ গুলো করে ফেলবার পরে যে মাঝখানে যদি 2টো পেজ বেশি ছেড়ে ফেলো, সেই 2টো পেজের মধ্যে এই অঙ্কগুলো ঢুকিয়ে দেবে। বুদ্ধি করে করতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, নিজেকে বুঝতে হবে যে কিভাবে করলে আমি অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো। যে আমি রাশিবিজ্ঞান অবধি আমি আগে করে ফেললাম, করে ফেলবার পরে আমি দেখে নেবো যে আমার হাতে 2 পেজ হয়তো বেশি ছেড়ে ফেলেছি মনে হচ্ছে, তাহলে আগে এমসিকিউ গুলো করে নিই, করে নেওয়ার পর দেখলাম আমি হয়তো 2 পেজ বেশি ছেড়ে ফেলেছি, কিছু অসুবিধা নেই, এই যে অঙ্কগুলো মাঝখানে রয়েছে ওগুলোর ভেতর ঢুকিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল, তোমার কাজ মিটে গেল। তো এইটা হচ্ছে প্রপার প্ল্যানিং, এই প্ল্যানিং এ তুমি চলবে। আর যদি কম পেজ ছেড়ে ফেলো, কম পেজ ছাড়ার কোনো চান্স নেই, তুমি এমসিকিউ এসিকিউ গুলো চেষ্টা করবে রাফে প্র্যাকটিস, রাফে ভালো করে আগে করে নেওয়া, একটা পেছনের পেজে বা কোনো পেজে আগে ভালো করে এমসিকিউ গুলো আর এসিকিউ গুলো সলিউশন তৈরি করে নেওয়া, তারপর ডাইরেক্টলি তুমি মেন পেজে করবে। তুমি কম পেজ ছাড়বেই না, প্রথমত এই টার্গেট রাখবে যে আমি কম পেজ ছাড়বো না, দরকার হলে 2টো পেজ বেশি ছাড়বো, কিন্তু কম পেজ ছাড়বো না, ঠিক আছে? কম পেজ আমি ছাড়বোই না। আর যদি কোনো কারণে দেখো 2টো পেজ মাঝখানে ব্ল্যাঙ্ক রয়ে গেছে, তাহলে খাতার মাঝখানে পিটিও লিখে দেবে, বড় বড় করে এভাবে লিখে দেবে P.T.O, পিটিও মানে পেজ টার্নওভার, ঠিক আছে? পেজ টার্নওভার, ঠিক আছে? তুমি লিখে দেবে খাতার মাঝখানে, যদি বাই চান্স 2টো পেজ ব্ল্যাঙ্ক চলে যায়, পিটিও লিখে দেবে, কোনো অসুবিধা কিছু নেই। তবে ব্ল্যাঙ্ক পেজ যাতে না যায় সেভাবেই করবে, যে এত দূর অবধি করবার পর যদি ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে বলে মনে হয়, তাহলে 2টো কি 3টে অঙ্ক ওই ব্ল্যাঙ্কের ভেতর ঢুকিয়ে দেবে, ঠিক আছে? যে ব্ল্যাঙ্ক পেজগুলো থাকছে তার মধ্যে এইখানকার অঙ্কগুলোকে নিয়ে ঢুকিয়ে দেবে। আগে চেষ্টা করো এত দূর অবধি করবার পর আগে আমি এমসিকিউ এসিকিউ করবো, করবার পর ফের আবার আমি দেখবো যদি ব্ল্যাঙ্ক পেজ থাকে তার ভেতরে এই ধরনের অঙ্কগুলোকে ওর ভেতরে নিয়ে গিয়ে ঢোকাবো, যাতে ব্ল্যাঙ্ক না থাকে জিনিসটা, ঠিক আছে? প্রপারলি সেটা নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, এটা নিজেকে বুঝতে হবে যে আমি কিভাবে করবো, এইগুলো নিজেকে বুঝতে হয় ভাই, ঠিক আছে? আচ্ছা, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সব আমি বললাম, কিভাবে কোশ্চেন পেপার অ্যাটেন্ড করতে হবে সেটাও আমি বললাম। নেক্সট আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে সলভ অ্যাটলিস্ট 1 টেস্ট পেপার পেজ উইদিন 230 আওয়ার্স। তোমার উচিত অ্যাটলিস্ট একটা টেস্ট পেপারের ফুল সেট সলভ করা, পুরো রিভিশন দেওয়ার পর, পুরো অঙ্ক বইটাকে রিভিশন দেওয়ার পর অন্তত একটা টেস্ট পেপারের পেজ, সে এবিটিও হোক, ডাব্লিউবিটিও হোক, পর্ষদ হোক, যেটা তোমার ভাল লাগে, রায়ান মার্টিন হোক, যেটা ভাল লাগে, একটা অন্তত ফুল সেট তুমি সলভ করবে। তাহলে সলভ করলে কি হবে, এবং সলভটা তুমি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে করবে, কারণ অঙ্ক পরীক্ষাতে কিন্তু খুব টাইম খাবে, আমি বলে দিলাম। অঙ্কতে একটু দেরি হবে তোর টাইম খেয়ে যাবে, অঙ্ক পরীক্ষাতে সব থেকে বেশি টাইম খায়। কারণ তুমি দেখো ইতিহাস পরীক্ষা দিতে গেলে কি বাংলা পরীক্ষা দিতে গেলে, সেই পরীক্ষাতে তুমি যেটা পড়ে গেছো ডাইরেক্ট সেটা খাতায় লিখছো, অঙ্কর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অঙ্কতের ক্ষেত্রে মাঝখানে 3টে থেকে 4টে প্রসেস হয়।
প্রথমত কোশ্চেন তুমি পড়ছো, কোশ্চেনটাকে পড়বার পর সেটাকে বুঝছো, মানে কি করতে হবে সেটাকে ভাবছো, তারপরে সেটার সলিউশন করছো, তারপর সেটা করতে গিয়ে আবার ক্যালকুলেশন করছো, ক্যালকুলেশন মিস্টেক হলে আবার রিচেক করছো। তো 4টে থেকে 5টা প্রসেস ঢুকে যাচ্ছে মাঝখানে। তো সেই জন্য অঙ্কতে সবচেয়ে বেশি টাইম খাবে, কেন ঘরে বসে একটা টেস্ট পেপারের সেট অন্তত 2.5 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করে যাবে, অন্তত একটা টেস্ট পেপারের সেট প্র্যাকটিস করে যাবে। তাহলে তুমি বুঝতে পারবে তুমি কত মার্কস তুলতে পারছো 90তে, এবং তোমার 2.5 ঘন্টার মধ্যে পেপার কমপ্লিট হচ্ছে কিনা এটা করে যাবে বাড়িতে। আর লাস্ট একটাই কথা বলবো, কি পড়বো আর কিভাবে পড়বো, বেশি কিছু পড়বার দরকার নেই, জাস্ট টেক্সট বুকের বেশিরভাগ অঙ্ক সলভ করবার চেষ্টা করো, টেক্সট বুকটাকে ভালো করে প্র্যাকটিস করো, এই টাইমে আর কিছু করতে লাগবে না, টেস্ট পেপার এখন আর বেশি দরকার নেই, টেক্সট বুকের অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করো। কিভাবে পড়বো আগে বলা হয়ে গেছে, কিভাবে পড়বো আগে বলা হয়ে গেছে। টেক্সট বুকের অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, টেক্সট বুকের অনুশীলনীটা খোলো, খুলে দেখো যে প্রথম দিকের অঙ্কগুলো তো জেনারেলি সহজই হয়, তুমি তাকালেই বুঝে যাবে অঙ্কগুলো পারবো। যে অঙ্কগুলো পারবে সেই অঙ্কগুলোকে জাস্ট খাতায় নিশ্চয়ই করা আছে, খাতাটা একবার চোখ বুলিয়ে নেবে। আর যে অঙ্কগুলো মনে হচ্ছে একটু বাঁধতে পারে, হচ্ছে না, হবে না, সেই অঙ্কগুলো টেক্সট বই থেকে করে নেবে। আর পারলে সব থেকে ভালো হয় টেক্সট বইয়ের যদি উদাহরণ করতে পারো, টেক্সট বইয়ের যদি তুমি উদাহরণ করতে পারো, দেখবে এক্সারসাইজের সাথে যে উদাহরণ করে যাবে তার কোনো কোশ্চেন আটকাতেই পারে না। আর মাধ্যমিকের প্রশ্ন এখন একটু চেঞ্জ হচ্ছে, ওরা অনেক সময় কোশ্চেন এখন উদাহরণ থেকে দেয়, অনুশীলনীর পরিবর্তে এখন উদাহরণ থেকে দেওয়া শুরু করছে। তো সেই জন্য উদাহরণ আর টেক্সট বইয়ের এক্সারসাইজ দুটোই করে যাওয়া উচিত আমি মনে করি এই টাইমের মধ্যে, শর্ট টাইমের মধ্যে। এবার বলবে স্যার এত কিছু করা পসিবল নাকি? অবশ্যই পসিবল। আমি তোমাকে কি বললাম, যে কোশ্চেনগুলো তুমি আগেই দেখে বুঝে যাচ্ছ আমি পেরে যাবো এই কোশ্চেন, হ্যাঁ মানে খাতাটা খুলে সেটা দেখে নিলে, একটু চিন্তা ভাবনা করে নিলে কিভাবে সলভ করবে, একদম শিওর কনফিডেন্স যেগুলোতে একদম পুরো শিওর রয়েছে সেগুলো করবেই না। শুধুমাত্র সেই কোশ্চেনগুলো করো যে কোশ্চেনগুলো একটু কনফিউশন আছে বা একটু প্র্যাকটিস করে নিলে ভালো হয় মনে হচ্ছে, সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। আর তুমি টেস্ট পেপারে সেট করতে যেভাবে বলেছি এমসিকিউ এসিকিউ বা তোমার যেভাবে ফুল সেট সলভ করতে সেটা করতে গেলে তুমি বুঝতে পারবে তোমার কি আটকাচ্ছে না। তো পুরো যদি এই প্ল্যানিংটাকে মেনে চলো, পুরো যদি প্রপারলি এই গেম প্ল্যানিং এ কাজ করো, আমি তোমাকে বলছি 95% পাওয়াটা মাধ্যমিকে কোনো ব্যাপার না, তুমি 100 পেয়ে যেতে পারো। এটা সোমনাথ স্যার বললো। ঠিক আছে, বলে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। টাটা সবাইকে।